প্রায় 1 মাস জেল খেটে ভারত থেকে ফিরলেন ৭৮ জেলের সহ ৯০ বাংলাদেশি। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। ৯৫ ভারতীয়কেও মুক্তি দিল বাংলাদেশ। এবং অর্থ ও প্রভাব খাটিয়ে রংপুরে বিল দখলের মহোৎসব। আয়ের পথ হারিয়ে বিপাকে জেলেরা। ইজারা নীতি সংশোধনের আশ্বাস মৎস্য উপদেষ্টার। বাংলার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। শুরুতেই বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ রাতে যুক্তরাজ্যে যাচ্ছেন। বিস্তারিত জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। এবং আপনারা জানেন যে আজ রাত ৮টা নাগাদ তিনি বিএনপির চেয়ারপারসন যে গুলশান কার্যালয়, যে গুলশানে যে বাসায় থাকেন, ফিরোজার বাসভবন থেকে তিনি বের হবেন এবং রাত ৮টায় বের হয়ে ৯টার মধ্যে তিনি এয়ারপোর্টে পৌঁছবেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পৌঁছাবেন। এবং তারপরে সেখানে ইমিগ্রেশনের যে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা শেষে রাত 10টার ফ্লাইটে তিনি রওনা দিবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে, যেখানে তার উন্নত চিকিৎসা হবে। আপনারা জানেন যে কাতারের আমির যে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে বেগম জিয়ার জন্য, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই আজকে মূলত তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। আপনারা জানেন যে এখান থেকে যাত্রা বিরতি হবে কাতারের দোহায়। সেই কাতারের দোহায় আসলে তার কিছু স্বাস্থ্য পরীক্ষা হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স যে ফুয়েল নেওয়ার বিষয়, সেই ফুয়েলটি নেওয়ার বিষয়টি থাকছে। একই সঙ্গে কাতারের আমির হামাদ বিন ধানি যিনি আছেন, তিনি তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন সে বিমানবন্দরে, সেটা আমরা জানতে পেরেছি। এবং তারপরে আবারও তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে অপেক্ষমানরত বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। এবং একই সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবার সহ তাকে রিসিভ করবে, সেটা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে সেখানকার যে হাসপাতাল তার চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে, সেই ক্লিনিকের চিকিৎসকরাও সেই হিথ্রো বিমানবন্দরে অবস্থান করবেন এবং তাকে রিসিভ করবেন। এবং সেখান থেকে তিনি লন্ডন ক্লিনিকেই যাবেন, সেখানে তার চিকিৎসা হবে, বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা করাবেন সেখানে। এবং তার পরবর্তী কি হবে, কী ধরনের ব্যবস্থা তার নেওয়া হবে, সেই বিষয়গুলি থাকবে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থাইটিস, ডায়াবেটিস, প্রেশার সহ নানা ধরনের রোগে আক্রান্ত, এবং তার সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে লিভার সিরোসিসের যে সমস্যা। লিভার সিরোসিসের সমস্যাটা নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন, এবং সেখানে লিভার ট্রান্সপ্লান্টের প্রতিস্থাপনের যে বিষয়টি, সেটি হবে কি না সেটিও কিন্তু সেই চিকিৎসকরা নির্ধারণ করবেন। এবং আপনারা জানেন যে বেগম জিয়া কিছুদিন আগে যুক্তরাষ্ট্রেরও কিন্তু ভিসা নিয়েছেন, এবং একই সঙ্গে সৌদি আরবের ভিসাও কিন্তু তিনি নিয়েছেন এই লন্ডন যাত্রার আগে। এবং সেখানে যে বিষয়টি রয়েছে যে যদি লন্ডনেই তার চিকিৎসা হয়ে যায়, সেক্ষেত্রে তিনি আর যুক্তরাষ্ট্রে যাবেন না, সেটি তার চিকিৎসকরা জানিয়েছেন। আর যদি তার চিকিৎসকরা সেখানকার লন্ডনের চিকিৎসকরা যদি মনে করেন যে তার চিকিৎসার জন্য আরও উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র যেতে হবে, তাহলে তিনি সেখানে যাবেন। সেখান থেকে জন হপকিন্স হাসপাতালে তার চিকিৎসা হতে পারে, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং তিনি সর্বোপরি সুস্থ হয়ে দেশে ফেরার আগে সৌদি আরবের ভিসা যেহেতু নিয়েছেন, তিনি একটি ওমরা হজ পালন করে আসতে চান, সেটি আমরা তার চিকিৎসক দলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারপরে তিনি দেশে আসবেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটি সম্পূর্ণ নির্ভর করছে তার সুস্থতা, তার চিকিৎসার উপর নির্ভর করছে। আপনারা ইতিমধ্যে যে দেখছেন যে বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজার সামনে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বেগম জিয়াকে এক নজর দেখার জন্য তারা অবস্থান নিয়েছেন, তাকে বিদায় দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা তার বাসার সামনে অবস্থান নিয়েছেন। শুধু বাসার সামনেই নয়, এই গুলশান থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তাটি জুড়ে যে রুটটিতে তিনি যাবেন বেগম জিয়া, সেই রাস্তায় দুপাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তার সাথে তাকে বিদায় জানানোর জন্য তারা কিন্তু অবস্থান করছেন। আপনারা জানেন যে বেগম জিয়ার এই সফরে 16 জন সফর সঙ্গী রয়েছেন বেগম জিয়ার সহ। এর মধ্যে তার চিকিৎসকরা রয়েছেন, 6 জন চিকিৎসক রয়েছেন, তার দলের 2-1 জন কর্মী রয়েছেন। একই সঙ্গে তার সহকারী যারা রয়েছেন, বাসায় থাকেন যে ফাতেমা এবং রূপা, তারা দুইজনই কিন্তু তার সঙ্গে সফর সঙ্গী হচ্ছেন। আপনার কাতারের যে আমির
আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 6 জন চিকিৎসকই কিন্তু বেগম জিয়ার সঙ্গে থাকছেন। একই সঙ্গে সেখানে আইসিইউ সুবিধা সহ জীবন রক্ষার সমস্ত সবকিছু সরঞ্জাম কিন্তু সেখানে রয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে রাত 8টা নাগাদ বেগম জিয়া বেরোবে, কিন্তু তার আগ থেকেই নেতাকর্মীরা আজকে দুপুর থেকে দেখেছে যে বিএনপি বাসভবন ফিরোজার সামনে অবস্থান তারা নিয়েছে। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সব শেষ খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালিহিন। এবার অন্য প্রসঙ্গ, ফরিদপুরে অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী মাইক্রোবাস 50 গজ দূরে টেনে হিঁচড়ে নিল ট্রেন। রেললাইন থেকে ছিটকে পুকুরে পড়ে প্রাণ গেল 3 নারী সহ 5 জনের। আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অরক্ষিত লেভেল ক্রসিং এ আবারও দুর্ঘটনা। এবার ফরিদপুরে ট্রেন চাপায় প্রাণ গেল 5 মাইক্রোবাস যাত্রীর। রাজশাহী থেকে ছেড়ে আসে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন। পথে মঙ্গলবার দুপুর 12টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা কাফুরা এলাকায় অরক্ষিত একটি রেলগেট পার হচ্ছিল যাত্রীবাহী একটি মাইক্রোবাস। ওই সময় মধুমতি এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসটিকে 50 গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায়। এক পর্যায়ে দুমড়ে মুচড়ে মাইক্রোবাসটি উল্টে রেল লাইনের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 3 যাত্রী মারা যান। আহত হন আরো 5 জন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই পরিবার, চাচতো ভাই, স্বামী একজন, স্বামী স্ত্রী আছে, চাচতো ভাইয়ের বোন, এই চাচতো ভাইয়ের বউ, ফুয়াদ ভাইয়ের বউ। মাইক্রোর ভিতরে টোটাল সার্চ করেছি এবং মাইক্রোর নিচেই কোনো কিছু চাপা আছে কিনা এবং কলা গাছ সহ পড়ছিল, সেই কলা গাছের নিচে কেউ আটকে আছে কিনা, চাপা পড়েছে সেটাও আমরা দেখেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসক মহোদয় আছেন, আমরা সমন্বয় করে ব্যবস্থা করব। লেভেল ক্রসিং এ কোনো গেটম্যান না থাকায় প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। মধুমতি সমুদ্র ট্রেনটা ওটা আপনার ঢাকার দিকে যাচ্ছিল, ফরিদপুর থেকে আসছে। আর এই যে মাইক্রোবাসটা এটা আপনার ফরিদপুরের দিকে যাচ্ছিল, গেটদার থেকে বের হয়েছে। মাইক্রোবাসটিকে সামনাসামনি ধাক্কা দেওয়া ওরে এই জায়গা নিয়ে আসে। এই জায়গা বারবার দুর্ঘটনা ঘটতেছে, এই জায়গা গেটের খুব জরুরি দরকার। হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা এটা দরকার। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। সময় সংবাদ, ফরিদপুর। 14 বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের সীমান্তে ফেলানী হত্যার বিচার। ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে বিচার কাজ। এতে হতাশ ফেলানীর পরিবার ও স্বজন। এদিকে হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ হওয়ার প্রত্যাশা এলাকাবাসী সহ আইনজীবীদের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। বিএসএফের গুলিতে হত্যার শিকার হয় কিশোরী ফেলানী। কাঁটাতারে ঝুলে রাখা হয় মরদেহ। মেয়ের কবর ও হারানো স্মৃতি নিয়ে বেঁচে আছেন মা বাবা। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে প্রাণ হারান বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা তার লাশের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হলে 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পিছালেও এখনও আদালতেই ঝুলে আছে পিটিশনটি। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান বাবা মা সহ পরিবারের সদস্যরা। যখন কাঁটাতারের ওখান থেকে আমার ফেলানীকে নিয়ে আসছে, কিন্তু তখন থেকেই আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। নতুন সরকার আসছে আমাদের ডক্টর ইউনূস, আমি আশায় থাকি যে ফেলানী কেসটা যে এখন ঝুলে আছে এতদিন থেকে, ইনি নিশ্চয় আমাদের ফেলানী কেসটা উনি করে দিবে। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে দুদেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসার আশা আইনজীবীদের। যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে
ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলমিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির 8 সন্তানের মধ্যে সবার বড় ফেলানি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। হবিগঞ্জের বাল্লা সীমান্তে পড়ে থাকা এক বাংলাদেশির মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নিহত জহুর আলী ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। স্বজনরা জানান 3 দিন আগে তিনি কিছু নতুন লুঙ্গি নিয়ে বাড়িতে আসেন। সেগুলো বিক্রি করার কথা বলে সোমবার বাড়ির পাশে নালুয়া বাগানে যান। এরপর আর বাসায় ফেরেননি। সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে গুলি অথবা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা তাদের। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির মাধ্যমে লাশ উদ্ধারের চেষ্টা চলছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের খবর। চিকিৎসা ও অর্থের অভাবে মানবেতর দিন পার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া গাইবান্ধার আহত ও নিহতদের পরিবার। অনেকে এখনও শরীরে গুলি নিয়ে যন্ত্রণায় দিন পার করছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না স্বজনরা। আন্দোলনের জেলা সমন্বয়করা বলছেন, তালিকা তৈরি করে উন্নত চিকিৎসা ও সহায়তার জন্য স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। থাকতেন ভাড়া বাসায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান স্বামী সুজন মিয়া। এরপর থেকেই আর্থিক অভাবে পরিবার। গ্রামে নিজের ঘর না থাকায় 2 সন্তান নিয়ে তার স্ত্রী আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। গাজীপুরে স্বল্প আয়ের বেতনে চাকরি করতেন সুজন। সরকার পতনের দাবিতে 5ই আগস্ট লং মার্চে যোগ দেন তিনি। পুলিশ গুলি চালালে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুজন। এরপর থেকেই অনিশ্চিত জীবন পার করছে গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি গ্রামের এ পরিবার। 2 সন্তান মানুষ তো করা লাগবো, লেখাপড়ার খরচা এটি আমি এখন চালাইতে পারতেছি না। খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ওয়ার্কশপের মিস্ত্রি সঞ্জু মিয়া পুলিশের গুলিতে হারিয়েছেন চোখ। 4 আগস্ট বিক্ষোভ মিছিলে যোগ দিলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে 3টি ও চোখে 2টি গুলি লাগে। চোখ নষ্ট হলেও বেঁচে যান ভাগ্যক্রমে। আমি 5টা গুলি খায় আমি চোখ কানা করছি, কানা আমি চোখ দেখতে পাইনি। ওই দিন শহরের হকার্স মার্কেটের মুরগির দোকানের কর্মচারী পৌর এলাকার মুহুরিপাড়ার নয়ন মিয়ার শরীরেও গুলি লাগে 13টি। ভালো ট্রিটমেন্ট করতে পারতেছি না। 6টা গুলি এখনো আছে মাথায়, নাকে। এগুলো খুব যন্ত্রণা করে। যদি আমার আর্থিক সহায়তা থাকতো তাহলে আমি অবশ্যই বড় চিকিৎসা করতাম। সঞ্জু মিয়া ও নয়ন মিয়ার মতো একই অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক পরিবারের। অন্ধত্ব, পঙ্গুত্ব ও শরীরে গুলি নিয়ে দুর্বিষহ দিন পার করছেন তারা। 3টা গুলি লাগছিল, একটা বের হয়ে গেছিল আর 2টা ছিল। টাকার অভাবে বেরও করতে পারি নাই, আর এখনো পর্যন্ত কেউ খোঁজও নিচ্ছে না। আগে আমার পরিবার বড় ভাই চালাতো, 4 আগস্ট গুলি খাওয়ার পরে তো বাসায় এখন বসে আছে। খুব কষ্ট চলতেছে, খাবার ঠিক মতো নেই। একটা ছেলে আছে তারও খাবার ঠিক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা বলছেন, তালিকা তৈরি করে উন্নত চিকিৎসা ও সহায়তার জন্য স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কে কোন কর্মসংস্থানে ছিল, এখন কি হালে আছে, এগুলো সব দিকেই বিবেচনা করতেছি। আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে জেলা প্রশাসন স্যার বা সিভিল সার্জন স্যার সহ তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। জেলায় 17 জুলাই ও 4 আগস্ট 2 দিনের মিছিলে পুলিশের গুলিতে 180 জন ছাত্র জনতা আহত ও গুলিবিদ্ধ হন, আর ঢাকায় নিহত হন জেলার 6 জন। সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরও থাকছে। উত্তরের জনপদে শীতের দাপট, হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবীরা। 2-3 দিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস। প্রায় 1 মাস পর ভারত থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 90 বাংলাদেশি জেলে ও নাবিক। সকালে চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাটে তাদের নিয়ে নোঙর করে এফভি লায়লা 2 এবং এফভি মেঘনা 5 নামের 2টি ফিশিং ভেসেল। একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে 95 ভারতীয় জেলেকেও। অনিশ্চয়তা কাটিয়ে পরিবারের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি নাবিক ও জেলেরা।
লাল সবুজের পতাকা উড়িয়ে মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর চ্যানেলে প্রবেশ করে ভারত থেকে মুক্ত হয়ে আসা ফিশিং ভেসেল এফবি লায়লা ২ ও এফবি মেঘনা ৫ আন্তর্জাতিক জলসীমা থেকে এই দুটি ফিশিং ভেসেলকে স্কট দিয়ে নিয়ে আসে কোস্টগার্ডের ২টি টাগবোট। পরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করা এই দুটি ভেসেল থেকে একে একে নেমে আসে ৭৮ নাবিক জেলেসহ ৯০ বাংলাদেশি। এর পরের দৃশ্য আবেগ আর অনিশ্চয়তা কাটিয়ে নাবিক ও জেলেদের পরিবারকে কাছে পাওয়ার আনন্দের। কেউ ছোট্ট শিশু সন্তানকে জড়িয়ে ধরে আদর করছেন, আবার কোনো মা ফেরত আসা নাবিক ছেলেকে পেয়ে হন অশ্রুসিক্ত। আমরা তো পরিবারের কাছে ফিরে যেতে পারবো, সেটা আমাদের কাছে অনেক সৌভাগ্য। অনেকটা স্বস্তি ফিল করতেছি, ভালো লাগতেছে আর কি। এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। কোনো খোঁজ খবর পাইনি, আমরা অনেক টেনশনে ছিলাম দুইটা বাচ্চা নিয়ে। আমার তো খুব আনন্দ লাগে, আমার ছেলে আমার কাছে আইছে, আল্লাহ দিলে। কর্মকর্তারা জানান বাংলাদেশি জেলে ও নাবিকরা ভারতীয় জলসীমানায় গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছে সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সরকারের তৎপরতায় জেলে নাবিকরা পরিবারের কাছে ফেরায় স্বস্তিতে ভেসেল মালিকরাও। সরকারের সত্যিকার অর্থে অসাধারণ ভূমিকা ছিল, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছেন। সব জেলে ছিল পটুয়াখালী আর বাগেরহাটে, তো ওদেরকে মামলা থেকে ছুটানোর ব্যাপার ছিল, যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই মিলিতভাবে এই কাজটা করে আসছে। গত অক্টোবর নভেম্বরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করার সময় ৬টি ফিশিং ভেসেলে থাকা ৯৫ ভারতীয় জেলে ও নাবিক আটক হন। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের বাগেরহাট ও পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দিয়ে ফিরিয়ে দেয় বাংলাদেশ। অন্যদিকে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্র সীমার কাছে বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল সহ ৭৮ জন এবং ১২ সেপ্টেম্বর মাছ ধরার নৌকা ডুবে গেলে ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বাংলাদেশ এবং ভারতের মধ্যে আটককৃত মৎস্যজীবী এত বিশাল সংখ্যক বিনিময় আর কখনো হয়নি, এমনকি একই দিনেই ভারত এবং বাংলাদেশে যে বন্দি বিনিময় সেটাও ঘটেনি। এক্ষেত্রে এই বিষয়টাকে বিশাল সাফল্য হিসাবে দেখছেন কূটনীতিকরা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। একটা সময় রংপুরের মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্ভরশীল ছিল নদী ও বিলের ওপর। তবে রাজস্ব আয়ের জন্য সরকার বিল ইজারা দেওয়া শুরু করলে গত ২ দশক ধরে অর্থ ও প্রভাব খাটিয়ে বিলগুলো দখলে নিচ্ছে মৎস্য ব্যবসায়ীরা। যদিও বিলগুলো জেলেদের জন্য বরাদ্দ থাকার কথা ছিল। মৎস্য উপদেষ্টা বলছেন, উন্মুক্ত এসব জলাশয় ইজারা দেওয়া বিগত সরকারগুলোর ভুল নীতি। এসব সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ২৯.৪৫ হেক্টর আয়তনের রংপুরের কাফরিখাল বিলটি গেল ২০ বছর ধরে ইজারা দিচ্ছে সরকার। ফলে স্থানীয় মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে পারেন না। বিভিন্ন সংগঠনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব বিল এখন মৎস্য ব্যবসায়ীদের দখলে। এলাকাবাসী বলছেন, বিল ব্যবস্থাপনায় ইজারা নীতি সরকারের রাজস্ব আয় বাড়লেও নিম্নমুখী করছে জেলে ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান। ডাকি নিয়েছে সরকার থেকে, এখন লিজ দিয়েছে, তারা তো আর নাম বের দেয় না। তার কোনো বাইরে কোনো ইনকাম নাই, কোনো কাজ করা চলে না, এই নদী দিয়ে ওরা চলে। বেসরকারি প্রতিষ্ঠান রিভার অ্যান্ড পিপলের গবেষণা বলছে, শতকরা ৮৫ জন জেলে বিলগুলোতে মাছ ধরার অধিকার হারিয়েছে। ৭০% জেলে বিকল্প পেশায় যেতে বাধ্য হয়েছেন। একটা জীবন চক্র যখন ভেঙে পড়ে, এই যে জীববৈচিত্র্যের যখন ক্ষতি হয়, তখন ধীরে ধীরে কিন্তু সেটা মানুষেরই ক্ষতি। সম্প্রতি রংপুর সফরে এসে মৎস্য উপদেষ্টা জানান, বিলগুলো ইজারার সিদ্ধান্ত বিগত সরকারগুলোর ভুল নীতি। এর পরিবর্তনে উদ্যোগ নেয়ার আশ্বাস তার। জলাশয়গুলোকে দিয়ে বাণিজ্য করার জায়গা না, তো কাজে এই জায়গাগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি। গবেষণায় আরও উঠে এসেছে, বিলগুলোতে ৪৫% প্রাকৃতিক মাছের প্রজাতি বিলুপ্ত হয়েছে। সংকটে পড়েছে জীববৈচিত্র্য। জাল যার জল তার, এই নীতি বাস্তবায়ন এবং জেলেদের জন্য দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়া গেলে এই সংকট সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। সকালে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণমাধ্যম সংস্কারের জন্য সবথেকে বড় অংশীজন হলো জনসাধারণ।
তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এই লক্ষ্যে গণজরিপের কাজ শেষ হয়েছে। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা ও জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলে জানান গণমাধ্যম সংস্কার কমিশনার। এমন প্রস্তাব এসছে এবং অনেকের মূল্যায়ন, আমি ব্যক্তিগতভাবে অন্তত সেই মূল্যায়নে বিশ্বাস করি যে এই প্রেস কাউন্সিল একেবারেই অকার্যকর। এই প্রেস কাউন্সিলের আর কোনো প্রয়োজন নেই। এই প্রেস কাউন্সিলের বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার যেটা কার্যকর হতে পারে। এই প্রেস কাউন্সিল তার ক্রেডিবিলিটি হারিয়েছে, তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, কারণ এটি সরকারের একটি দফতরে পরিণত হয়েছিল, সরকারি অফিস, এর বাইরে কিছু না। জনবান্ধব ও সুশাসনের জন্য সরকারি প্রশাসনের কাজের রোল মডেল চাঁদপুর থেকে শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন, ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। আয়ুব মিয়া বলেন, রাতারাতি কোনো পরিবর্তন করা যাবে না, তবে সবার সহযোগিতা পেলে সংস্কার কমিশন বিভিন্ন জনের মতামত সুপারিশ আকারে সরকারের কাছে তুলে ধরবে। এ সময় অতীতের ভুল ত্রুটি শুধরে নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ নেয়ার আহ্বান জানান তিনি। Thai Aluminium. The better is now the best. ঝালকাঠিতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ জানতে এবং জড়িতদের ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। রাত থেকে নিখোঁজ ছেলে, কোনোভাবেই সন্ধান পাওয়া যাচ্ছিল না। সারা রাতে দুশ্চিন্তা শেষে মেলে ছেলের খোঁজ, তবে জীবিত নয়, পাওয়া যায় নিথর দেহ। ছেলের মৃত্যুতে শোকে পাগল প্রায় মা। স্বজনরা জানান, সোমবার রাতে সদর উপজেলার বাউকাঠি বাজারে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হন সুদেব হালদার। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে রামপুর গ্রামের রাস্তার পাশের ফসলের ক্ষেতে সুদেবের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। কি করছে আমরা কইতে পারি না, আমরা তো সকালে আইয়ে দেই লাশ। এই লোককে সঠিকভাবে ধরগা তার তদন্তমূলক তার সঠিক বিচার করা হবে, এর জন্য আমরা সবাই একমত। আমার ধারণা বলতে শত্রু ছিল, তারা এই কাজটা করছে। সুদেবের মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এটা একটি হত্যা মামলা হবে, রুজু হবে এবং এই অনুযায়ী আমরা তদন্ত করব। নিহত সুদেব সদর উপজেলার বেতরা গ্রামের বাসিন্দা। তিনি মোবাইল সার্ভিসিং এর কাজ করতেন। সময় সংবাদ, ঝালকাঠি। বাংলার সময় আরও থাকছে। কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল দশা রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কের। ভোগান্তিতে নগরবাসী। বরাদ্দ না থাকার অজুহাত কর্তৃপক্ষের। পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা। সোমবার পোষ্য কোটা 3% থেকে কমিয়ে 1.5% করার প্রস্তাব করে প্রশাসন, কিন্তু শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানায়। পাশাপাশি জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি ও পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের জন্য উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে সড়ক ও জেলা প্রশাসনের কার্যালয় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্তই কর্মসূচি হয়। এ সময় পুরো শহর তৈরি হয় অচল অবস্থা। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের প্রধান সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে আন্দোলনে কয়েক হাজার মানুষ। সবাই পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কেউ কেউ প্রধান সড়কে বসে বিক্ষোভ করেন, আবার কেউ কেউ মিছিল নিয়ে যান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আন্দোলনকারীরা জানান, সম্প্রতি কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কথা বলে তাদের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা করছে। উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে
শহর অচল করে দেওয়ার ঘোষণাও দেন তারা। এয়ারপোর্টের যে কার্যক্রম ছিল ওইটা সম্পন্ন হয়ে গেছে এবং যে জায়গাটা আমাদের বাকি ছিল ওই জায়গাটা আমাদেরকে তুলে দিতে যাচ্ছে, সেই জন্য আমরা এই যে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছি। আমরা চাই না আমরা আমাদের ভিটাবাটে ছেড়ে আমাদের কবরস্থান ছেড়ে আমরা স্থায়ীভাবে যেন বন্দোবস্ত হিসেবে আমাদের এলাকা যেন থাকতে পারি। আন্দোলন চলাকালে সমাবেশ স্থলে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। পরে উচ্ছেদ পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিলে আন্দোলন থেকে সরে যান বাসিন্দারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। শুনলাম সেখানে আমরা আশ্বস্ত হয়েছি। আমাদেরকে যখন জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল মিটিং ছিল, আমরা শান্তিপূর্ণভাবে চলে যাব। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টিতে অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে। তো সামগ্রিকভাবে আমরা আশা করব যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য উচ্ছেদ পরিকল্পনা হয় কয়েক বছর আগে। বাসিন্দাদের পুনর্বাসনের জন্য খুরুশকুল আশ্রয়ন প্রকল্প চালু করা হয়েছে। এরই মধ্যে কয়েকশো পরিবারকে ফ্ল্যাটও দেওয়া হয়েছে বিশেষ আশ্রয়ন প্রকল্পে। পর্যায়ক্রমে 4000-এরও বেশি পরিবারে ফ্ল্যাট পাওয়ার কথাও রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিকেএমই এর সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মমিনুল ইসলামের আদালত জাকির খানের উপস্থিতিতে রায় দেন। খবর পেয়ে তার কর্মী সমর্থক সহ বিএনপি নেতা কর্মীরা আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করেন। এর আগে নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসায় সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় 2003 সালের 18 ফেব্রুয়ারি শহরের মাসদাইর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাব্বির আলম খন্দকার। কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল দশা রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কের। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে বরাদ্দ না থাকায় রাস্তা সংস্কার সম্ভব হচ্ছে না বলছে সিটি কর্পোরেশন। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। জিএল রায় রোড, রংপুর নগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত 4.5 কিলোমিটার সড়কটিতে সৃষ্টি হয়েছে খানাখন্দ। একই দৃশ্য জুম্মাপাড়া, মুলাটোল, বুড়িরহাট, কদমতলা সহ নগরীর বেশিরভাগ এলাকার সড়কের। রাস্তা যখন তৈরি করে তখন পিচের উপর দিয়ে পিচ, কোনো খোয়া টোয়া দেয় না আর কি। কারো বাচ্চা পড়ে যাচ্ছে, কারো বউ পড়ে যাচ্ছে, কারো ব্যাগ পড়ে যাচ্ছে। নগরীর বর্ধিত এলাকার সড়কগুলোর অবস্থা আরও খারাপ। আগামী বর্ষার আগেই সংস্কারের দাবি নগরবাসীর। এই জায়গাটায় খুব দ্রুত তাদের হাতে যে প্রশাসনিক ক্ষমতাগুলো, ডেভেলপমেন্টের যে কাজগুলো ছিল, এই রুটিন কাজগুলো কিন্তু অব্যাহত রাখা দরকার। তবে সিটি কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার সম্ভব হচ্ছে না। আমরা আশা করছি নতুন অর্থ বছরে আমরা কিছু বরাদ্দ পাবো। 203 বর্গ কিলোমিটার আয়তনের রংপুর নগরীর মোট সড়কের দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটার, যার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে প্রায় 500 কিলোমিটার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। তীব্র শীতে কাবু উত্তরের জনপদ। রংপুরে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পৌষের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে রংপুরে। বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বিভাগের কয়েকটি এলাকার ওপর দিয়ে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে ভোগান্তি। সবচেয়ে বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীতে মিলছে না কাজ, কমেছে আয়। অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা গিট করি, কাঁপি, কাজ কাম নাই, এখন কোনো রকম আশায় যদি হয়। আবহাওয়া অফিস বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। আগামী বুধবার থেকে টেম্পারেচার কমার সম্ভাবনা আছে। সেক্ষেত্রেই হয়তো রংপুর অঞ্চলে এই দিক দিয়ে মৃদু মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ করে দিতে পারে। চলতি সপ্তাহে রংপুর বিভাগের তাপমাত্রার পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।
ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর বার্ষিক যৌথ প্রশিক্ষণের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কাকুনি শিমুলিয়া এলাকায় 19 পদাতিক ডিভিশনের মহড়া হয়। প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহড়া শেষে সেনাবাহিনী প্রধান কাকুনি শিমুলিয়া এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। সেনাবাহিনীর এই কার্যক্রম দেখতে সেখানে ভিড় করে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ। কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুরে মাদ্রাসা মাঠে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় 72 পদাতিক ব্রিগেড ইউনিটের 22 বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ 2 শতাধিক বয়স্ক নারী ও পুরুষের তালিকা করে তাদের হাতে কম্বল তুলে দেন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার অসহায় ও দারিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। সকালে সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকার 2 শতাধিক মানুষ বিবির বাজার মাঠে জড়ো হয়। এ সময় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবিরের নেতৃত্বে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। লাভজনক হওয়ায় দিনাজপুরের হাকিমপুরে বাড়ছে সরিষার আবাদ। চলতি রবি মৌসুমে হাকিমপুর উপজেলায় 2626 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষক বলছেন, আমন ধান ঘরে তোলার পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস থাকে বিরতি, এরপর আবার শুরু হয় ইরি বোরো চাষ। মাঝের 2-3 মাস সময়ে জমিতে সরিষা আবাদ করেন তারা। লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে আবাদ। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলনের আশা চাষিদের। এদিকে আমদানি নির্ভরতা কমিয়ে সরিষা আবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কা, ছিটকে পুকুরে পড়ল মাইক্রোবাস। ফরিদপুরে প্রাণ গেল একই পরিবারের 5 জনের, আহত 3 জন হাসপাতালে। 14 বছরেও শেষ হয়নি কুড়িগ্রামের ফেলানী হত্যার বিচার। ভারতের আদালতে মামলা ঝুলে থাকায় হতাশ স্বজনরা। হবিগঞ্জের বাল্লা সীমান্ত থেকে বাংলাদেশের লাশ নিয়ে গেল বিএসএফ। এবং চিকিৎসা ও অর্থের অভাবে জুলাই আন্দোলনে আহতদের মানবেতর জীবন। গাইবান্ধায় শরীরে গুলি নিয়ে যন্ত্রণায় দিন পার করছেন অনেকেই, তালিকা করে সহায়তা দেওয়ার আশ্বাস। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।